আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে এইচএসসি শিক্ষার্থীদের জন্য আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্বে অংশীদারি ব্যবসায়ের হিসাব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় নিয়ে অনেক খুঁটিনাটি বিষয় জানার রয়েছে। আজকে সমস্ত খুঁটিনাটি বিষয়সমূহ পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেব। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকবে। আর হ্যাঁ, ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। চলো শুরু করা যাক আজকে ক্লাসটি। আজকে আমরা চলে যাব হিসাব বিজ্ঞানের অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ের হিসাবে। এবং অংশীদারি ব্যবসায়ের হিসাবে প্রথমেই আমাদেরকে কিছু নিয়ম রুলস জেনে নিতে হবে অধ্যায়ের শুরুতেই। দেখো, অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো অংশীদারি ব্যবসা কি আসলে বলো তো? দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যে ব্যবসা পরিচালিত করে সেটাই হলো অংশীদারি ব্যবসা। তবে হ্যাঁ, অংশীদারি ব্যবসা কিন্তু 20 জন সর্বোচ্চ সদস্য থাকে এবং ব্যাংকিংয়ে সর্বোচ্চ 10 জন ব্যাংকিং অংশীদারি। তো দেখো, অংশীদারি ব্যবসায়ী যে আইটেমগুলো একবার লিখতে হয়, শুধুমাত্র একবার লিখতে হয়। অনেক আইটেম আছে 2 বার লিখতে হয়, অনেক আইটেম আছে একবার লিখতে হয় এমন আইটেমগুলো আমরা দেখে নিই। তো দেখো, সর্বপ্রথম মূলধনে আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করব, তো মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখব, নগদান হিসাব দিয়ে বা ব্যাংক হিসাব দিয়ে। এরপর অতিরিক্ত মূলধন, এটা মূলধন হিসাবের ক্রেডিট দিকে যাবে নগদ হিসাব বা ব্যাংক হিসাব দিয়ে। যে তারিখ থাকবে তা বসিয়ে দেব। উত্তোলনও একবারই যাবে মূলধন হিসাবের ডেবিট দিকে। এটাও একবারে যাবে ঋণ হিসাবের ক্রেডিট দিকে। সাধারণত ঋণ হিসাব নামে খুব কম অঙ্ক থাকে, কিন্তু ঋণ হিসাব থাকলে ক্রেডিট দিকে যাবে। এরপর নিট লাভ হলো লাভ লোকসান হিসাবের ক্রেডিট দিকে যাবে। তো এই 5টা আইটেম একবারই ব্যবহৃত হবে, বলেও 2 বার ব্যবহৃত হবে না। তোমরা একটু ভালোভাবে আরেকবার দেখে নাও। মূলধন, এটি মূলধন হিসাবের ক্রেডিট দিকে যাবে। অতিরিক্ত মূলধন আর মূলধন একই জিনিস। উত্তোলনও মূলধনের সাথে সম্পৃক্ত, মূলধন হিসাবে ডেবিট দিকে যাবে। ঋণ হিসাবে ক্রেডিট দিকে যাবে। নিট লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে যাবে। এই 5টা আইটেম শুধুমাত্র একবার করে ব্যবহৃত হয়। এখন আসো, যেসব আইটেম 2 বার লিখতে হয়। তো দেখো, 2 বার কী লিখতে হয়? মূলধনের সুদ, যদি মূলধনের সুদ থাকে তাহলে মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখব একবার, আরেকবার লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিটে লিখব। ঠিক আছে? তো মূলধন হিসাব যখন করব তখন আমরা ক্রেডিট দিকে আর লাভ লোকসান হিসাব ডেবিট দিকে লিখব। এরপর উত্তোলনের সুদ। তো দেখো, উত্তোলনের সুদ মূলধন হিসাবের ডেবিট দিকে যাবে, আর লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে যাবে। বেতন হলো মূলধন হিসাবের ক্রেডিট দিকে যাবে আর লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট দিকে যাবে। কমিশন মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে, লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট দিকে যাবে। কমিশনটা খরচ হিসাবে দেখাতে হবে। ঋণের সুদও খরচ, ঋণ হিসাবে ক্রেডিট দিকে যাবে, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে যাবে। এই ঋণের সুদটা কিন্তু মূলধন হিসাবে যায় না, এটা মূলধন হিসাবে যাবে, যেহেতু এটি ব্যয়। যেহেতু ঋণ হিসাবে ক্রেডিট দিকে দিব এবং লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে। পণ্য উত্তোলন মূলধন হিসাবে ডেবিট দিকে এবং লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে। বন্টনযোগ্য মুনাফার অংশ দেখো, মূলধন হিসাবের ক্রেডিট দিকে ও
লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট দিকে। বন্টনযোগ্য মুনাফা যদি মুনাফা হয় তাহলে, আর যদি ক্ষতি হয় তাহলে মূলধনের সাথে ডেবিট দিকে। লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে, তাহলে উল্টাটা হবে। ঠিক আছে, এই 8টা আইটেম 2বার করে ব্যবহার করা হয়, এর বাইরে কিন্তু কোনো কিছুই থাকে না। এখানে যে 5টা আইটেম আছে একবার করে ব্যবহার করা হয়, আর 2বার করে ব্যবহার করা হয় এই আইটেমগুলো। তোমরা একটু মনোযোগ দিয়ে আরেকবার দেখে নিও। মূলধন, অতিরিক্ত মূলধন, ঋণ, লাভ, নিট লাভ, এগুলো একবার যাবে। আর মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, কমিশন, পণ্য উত্তোলন, ঋণের সুদ, বন্টনযোগ্য মুনাফার অংশ, বন্টনযোগ্য মুনাফার ক্ষতি, এগুলা 2বার ব্যবহৃত হবে। তো দেখো, ঋণের সুদের ব্যাপারে একটা কথা আছে। ঋণের সুদের ব্যাপারে একটা কথা আছে, কি আছে দেখো। ঋণের সুদে যদি পার্সেন্টেজ উল্লেখ না থাকে, কত পার্সেন্ট হারে ঋণ নিছো এটা যদি উল্লেখ না থাকে, তাহলে 6% হারে সুদ ধরতে হবে। আর পার্সেন্টেজ উল্লেখ নেই, সময় উল্লেখ নেই, তাহলে 6 মাসের সুদ ধরতে হবে। আর যদি তারিখ উল্লেখ থাকে, তাহলে তারিখ অনুসারে ধরতে হবে। এরপর দেখো মূলধনের সুদ। মূলধনের সুদের কথা বলা হলে, মূলধনের সুদ তো লিখবাই, অতিরিক্ত মূলধন নিয়ে আসে। অতিরিক্ত মূলধন যারা নিয়ে আসে পার্টনারগণ, এই সুদটা তারিখের উপর হিসাব করে ধরতে হবে। যে তারিখে নিয়ে আসবে সে তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কত দিন হবে, কত মাস হবে, সে অনুসারে সুদ ধরতে হবে অতিরিক্ত মূলধনের সুদ। আর আগের যে বেসিক মূলধন ছিল, এই 2টা বেসিক মূলধন একসাথে যোগ করে কলামে টোটাল দেখাতে হবে। এরপর দেখো আরেকটা জিনিস, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে তোমরা অনেকে ভুল করে থাকো, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। স্পষ্ট করে বলে দেয় যে যেসব আইটেম সমন্বয় ডেবিট করার পর নিট লাভ, যে আইটেমগুলো ডেবিট করবে সে আইটেমগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, সেগুলো হলো টোটাল চলে যাবে, ওগুলা বাদ আসবে না। সাপোজ বেতন ডেবিট করার পর কিন্তু প্রশ্নে বেতন নামে একটি এন্ট্রি রয়েছে, তাহলে লাভ লোকসানে ওখানে দেওয়া যাবে না, কারণ ডেবিট করার পর নিট লাভ পেয়ে গেছি। এজন্যই বলা আছে যে আইটেম বা সমন্বয় ডেবিট করার পর বলা থাকলে ওই সমস্ত আইটেম লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। এরপর দেখো, কোনো অংশীদার বেতনের টাকা নগদ উত্তোলন করলে বেতন লাভ লোকসান আবন্টনে আসবে, তবে মূলধন হিসাবে আসবে না। তবে যদি নগদ উত্তোলন করা হলে, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, অনেকে ভুল করে ফেলো যে লাভ লোকসান আবন্টনে আসছে তাহলে সরাসরি মূলধনে ক্রেডিট দিকে বসায় দিব, এরকম ভুল করে থাকো। কারণ লাভ লোকসান আবন্টনে যা যা আসে মূলধনে তাই আসে, কিন্তু এটা আসবে না। কমিশনও যদি নগদে নিয়ে নেয় তাহলেও মূলধনে আসবে না। নগদে কোনো কিছু নিয়ে নিলে লাভ লোকসান আবন্টনে আসবে, বাট মূলধনে আসবে না। বেতন নগদে উত্তোলন করেছে, লাভ লোকসান আবন্টনে আসবে, বাট মূলধনে এসে আসবে না। এবার আসে উত্তোলনের সুদ নির্ণয়। কারণ অংশীদারি হিসাবে উত্তোলনের সুদ নির্ণয় একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, কারণ বিভিন্ন ফরম্যাটে দেওয়া থাকে, তো তাই কেউ মাসের প্রথমে, কেউ মাসের শেষে, কেউ মাসের মাঝামাঝি, কেউ 2 মাস পর পর উত্তোলন করে, এরকম হয়ে থাকে। তাহলে দেখি ফরম্যাটগুলো। প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করলে মূলধনের সুদ কিভাবে তৈরি করবা? তাহলে মাসিক উত্তোলন, যত টাকা উত্তোলন করবে গুণ সুদের হার, এটি যা বের হবে এটাকে 13 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব, 13 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব। আর বার্ষিক উত্তোলন হবে, বার্ষিক উত্তোলন কিন্তু মাসিক উত্তোলন গুণ 12ই হবে। বার্ষিক উত্তোলনের সুদ কিন্তু 13 দিয়ে হবে। মাসের শুরুতে করলেও 12 হবে, মাসের শেষে করলেও 12 দিয়ে গুণ করবা। কিন্তু যদি সুদ নির্ণয় করো তাহলে মাসের শুরুতে করলে 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 6.5 মাসের সুদ ধরতে হবে।
এরপর দেখো প্রতি মাসের মাঝামাঝি তারিখে উত্তোলন, মাসিক উত্তোলন গুণ সুদের হার, এটাকে 12 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ। মাসিক উত্তোলন এটাই হবে, মাসিক উত্তোলন গুণ 12 হবে। এরপর প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন যদি বলা হয়, তাহলে এটি মাসিক উত্তোলন গুণ সুদের হার, একে 11 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, এই জিনিসগুলো একটু খেয়াল করে নিও, ঠিক আছে? আমি আবারও রিপিট করে দিচ্ছি। দেখো, প্রতি 2 মাস অন্তর অন্তর উত্তোলন, তাহলে মাসিক উত্তোলন গুণ সুদের হার। প্রতি 2 মাস অন্তর অন্তর উত্তোলন করলে তাহলে এটা কি হবে? দেখো, 2 মাস পর পর উত্তোলন করলে মাসিক উত্তোলন বা দ্বিমাসিক উত্তোলন যাই উত্তোলন করবে সেটাকে সুদের হার দ্বারা গুণ করতে হবে, আর 5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করব। আর বার্ষিক উত্তোলন হবে মাসিক উত্তোলন গুণ 6, তাহলে বছরে 6 বার উত্তোলন করেছে। প্রতি 3 মাস অন্তর অন্তর উত্তোলন করলে কি হবে? দেখো, মাসিক উত্তোলন গুণ সুদের হার, ঠিক আছে? একে 3 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। আর বার্ষিক উত্তোলন হবে মাসিক উত্তোলন গুণ 4। তো দেখো, এই 5টা আইটেমের মধ্যে প্রথম 3টি আইটেম খুব বেশি থাকে, পরের 2টা আইটেম খুব রেয়ার থাকে, পরেরগুলো তেমন একটা থাকে না। কিন্তু প্রথম 3টা আইটেম সব সময় থাকে, কমন। প্রথম 3টা একদম কমন। যদি মাসের প্রথমে উত্তোলন করো তাহলে যত সুদ বের হবে ওর সাথে 6.5 দিয়ে গুণ করতে হবে। মাসের মাঝামাঝি করলে 6 দ্বারা, আর মাসের শেষে করলে 5.5 দ্বারা গুণ করতে হবে। 2 মাস অন্তর অন্তর হলে 2.5, আর 3 মাস পর উত্তোলন করলে 3 দিয়ে গুণন 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এটি গেল উত্তোলনের সুদ। তবে হ্যাঁ, কমিশন ধার্য করার পরবর্তী বন্টনযোগ্য লাভের 10% কমিশন হবে। পূর্ববর্তী বন্টনযোগ্য লাভ গুণ 10 ভাগ 110। এটা যদি বলা হয় কমিশন ধার্য করার পরবর্তী বন্টনযোগ্য লাভের 10% কমিশন হবে, অর্থাৎ কমিশন ধার্য করার পরবর্তী, তাহলে এটা পূর্ববর্তী বন্টনযোগ্য লাভ গুণ 10 ভাগ 110 দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা কমিশনটা বের হয়ে যাবে। খরচ আগে, তারপর হলো বন্টনযোগ্য লাভ, অর্থাৎ পূর্ববর্তী যে বন্টনযোগ্য লাভ গুণ 10 ভাগ 110, এটা প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো দেখো, এবার আসো লাভ লোকসান আবন্টন হিসাবের ফরম্যাটটা দেখো। নমুনা ছক কি হতে পারে? ডেবিট ক্রেডিট তো অবশ্যই দিবা, এটা ভুল করা যাবে না, এটা মাস্ট বি দিতেই হবে। ডেবিট ক্রেডিট না দিলে মার্কস দিবে না তোমাদের। তো দেখো, ডেবিট পাশে কি কি এন্ট্রি আসে? ডেবিট পাশে আসবে মূলধনের সুদ, যেহেতু পার্টনারদের নাম দেওয়া থাকবে XYZ বা এনাদার কিছু, যাই হোক ব্যক্তিদের নাম দেওয়া থাকতে পারে বা XYZ থাকতে পারে, আলাদা আলাদা টাকাগুলো এন্ট্রি করতে হবে, আলাদা আলাদা মূলধনের সুদ বসাই দেব, তারপর 3টা যোগ করে টাকার কলামে ফাইনাল করব। এরপর অংশীদারদের মূলধন হিসাব, এটা সবসময় দিতে হবে, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? তাহলে বেতনও ওইভাবেই XYZ দিয়ে দিব, অর্থাৎ ডেবিট পাশে শুধু খরচগুলো আসবে আর ক্রেডিট পাশে আয়গুলো আসবে, ঠিক আছে? এরপর অংশীদারদের মূলধন হিসাব, ঋণের সুদ, এটাও খরচ XYZ দিয়ে অ্যামাউন্ট করে দিয়ে দিব। অংশীদারদের মূলধন হিসাব, এটা হয় না সাধারণত, এটা অনাদায়ী পাওনা সরাসরি আসে, এটা অংশীদারের মূলধন হিসাবে যাবে না। এরপর হলো অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ, যেটা বন্টনযোগ্য মুনাফা। এইটা হলো যত লাভ হবে, লাভগুলা থেকে খরচগুলা বাদ দেওয়ার পর যে অতিরিক্ত লাভ থাকবে সেটা বন্টন করতে হবে। হ্যাঁ, অনুপাত অনুসারে, তাদের অনুপাত অনুসারে বন্টন করতে হবে। ক্রেডিট পাশে দেখো কি কি আছে। ক্রেডিট পাশে সাধারণত 3টি এন্ট্রি থাকে, নিট লাভ বা মুনাফা, অংশীদারদের মূলধন, তারপর উত্তোলনের সুদ, আর আসে পণ্য উত্তোলন আসে,
আর যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির অংশটা আসে। এই 3টা আইটেমই থাকে, মুনাফা তো থাকবেই, আর এক্সেস 3টা এন্ট্রি আসে, এই 3টার বাইরে কোনো এন্ট্রি আসে না। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে নমুনা ছকটি ক্লিয়ার হয়ে গেল। তারপর অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব এটা ঘর কাটতে হয় এইভাবে, তারিখ, বিবরণ, টাকার জন্য যতগুলা অংশীদার থাকে ততগুলা ঘর হবে। এখানে 3টা অংশীদার দিয়ে দেখানো হয়েছে, XYZ, নাম থাকলে নাম দিয়ে দিব। তারপর ক্রেডিট পাশেও তারিখ, বিবরণ XYZ। তো দেখো এখানে যে কথাগুলো বলেছে, মূলধন প্রথমে লিখে ফেলবো, নগদান হিসাব দিয়ে লিখতে হবে বিবরণের ঘরে। হ্যাঁ, অতিরিক্ত মূলধন যখন লাগবে তখনও নগদান হিসাব দিবা। এই দুটো দেওয়ার পর যে কাজ হলো, লাভ লোকসান আবন্টন হিসাবের অংশীদারদের মূলধন হিসাব লিখে যে যে এন্ট্রিগুলো ডেবিট করেছি সেগুলো এখানে চলে আসবে। যেমন লাভ লোকসান আবন্টনে মূলধনের সুদ, বেতন হিসাব, ঋণের সুদ, মুনাফার অংশ করেছি, এগুলা ক্রেডিট পাশে এখানে চলে আসবে। এরপর ডেবিট দিকে উত্তোলন আসবে, এখানে উত্তোলন আসবে। তারপর লাভ লোকসান আবন্টন হিসাবের ওখানে যা যা ডেবিট করেছিলাম, যা যা ক্রেডিট করেছিলাম, সেটা অংশীদারদের মূলধন হিসাবে ডেবিটে চলে আসবে। উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, মুনাফার অংশ, এগুলো সব কিছুই ডেবিট পাশে চলে আসবে। এ কয়েকটা করার পরে উভয় পাশে ব্যালেন্স সমন্বয় করে দিতে হবে, ব্যালেন্স বিডিসিডি করে দিতে হবে। ঠিক আছে, বিডিসিডি করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। এটাই ছিল আমাদের অংশীদারি ব্যবসায়ী হিসাবের প্রথম পর্বের আলোচনা। দ্বিতীয় পর্বের আলোচনা আমি খুব শীঘ্রই নিয়ে আসব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবা। সুস্থ থাকো, ভালো থাকো এবং বেশি বেশি করে এই নিয়মগুলো খাতায় লিখবে এবং পড়বে। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো।